নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম 29শে জুন এবং সন্তোষ। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প 29শে জুন এবং সন্তোষ। এটা কি গাছ জানিস? গাছ তো গাছই, অত নাম ধাম জেনে দরকার কি? তবু এত বড় গাছটা মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে ব্রহ্মদৈত্যের মতো, তার নামটাও জানতে ইচ্ছে করে না তোর? গাছের নাম জানলে কি পেট ভরবে আমার? ওইসব বিলাসিতা আপনাদের মতো বাবুদেরই মানায়। গাছ তো গাছই, পাখি পাখি, এর চেয়ে বেশি জানার দরকারটা কি? তুই সত্যি সত্যি একটা গণ্ড মূর্খ সন্তোষ, নিজের নামটাও সই করতে পারিস না। নিজের পেটের ডান দিকে হাতটা ঠেকিয়েই বলল, এই মেরেছে, আবার ব্যথাটা জাগার দিয়ে উঠল গো। বেশ ছিলাম কটা দিন। তুই তো শিউড়িতে গিয়েছিলি? না, শিউড়িতে তো যাইনি। কি যেন জায়গাটার নাম, শিয়ান নাকি সৌন? পল্টু বাবুটিকে শিখি, আপনারে তো দেশ থেকে বার করে দিবে গো। প্রেসিডেন্টের নামটি পর্যন্ত জানোনি? কিসের প্রেসিডেন্ট? আরে ভারতের রাষ্ট্রপতি, দিল্লিতে থাকে গো, রাইসিনা পাহাড়ে। মদন বাবুদের বাড়িতে টিভিতে দেখেছিলাম। কি দেখেছিলি? সে মেলা লোক, বেটা ছেলে মেয়ে ছেলে সব হাতে প্ল্যাকার্ড নিয়ে পল্টু বাবুর বাড়ির দিকে যাচ্ছিল যে গো। তবে প্রেসিডেন্টের বাড়ি বলে কথা, যাব বললি কি যাওয়া যায়? পুলিশ আইটকে দিল। তুই বড় আজে বাজে কথা বলিস। ও ছিল তোর পেট ব্যথার কথা, শিয়ানের হাসপাতালে গেছিলি, তা দিলি সব গোলমাল করে। বাবু গো, এইবারে মইরেই যাব। তা শিয়ানের ডাক্তার কি বলল? বলল আর কি, শিউড়ি যেতে, সেখানে গিয়ে বড় ডাক্তার দেখাতে, পেটের ছবি তুলতে, আরো কি সব পরীক্ষা নিরীক্ষা করাতে। সে অনেক টাকার ব্যাপার বাবু। শিউড়ি যাতায়াতে বাস ভাড়াই জোটাতে প্রাণ যায়, তার উপর অত সব হ্যাপা। তা টেস্ট না করালে চিকিৎসাটা হবে কি করে? ডাক্তার যদি বুঝতেই না পারে আসলে কি হয়েছে, তবে চিকিৎসাটা করাবে কি করে? তার আমি কি করব বাবু? তাহলে আর কি, পেটে হাত দিয়ে শুয়ে থাক, আর কি করবি? তোমার কাছ থেকে তো বারবার চাওয়া যায় না। গতবারও দিছিলে এক কাঁড়ি টাকা, চিঠিও নিকে দিছিলে ডাক্তারকে। তা শিউড়ি যাওয়া আসায় সার হলো। ডাক্তার যে বললে 25,000 টাকা খরচ আছে, পেট অপারেশন করতে হবে। তা অত টাকা তো তুমি দিলে না, আমি বা পাই কোত্থেকে? পেটের মধ্যে যা আছে তা থাক, শুধু ব্যথাটা উঠলে আর সহ্য করতে পারি না গো। মনে হয় বাসের নিচে লাফিয়ে পড়ি।
কিন্তু বউটার কি হবে? আর ছোট ছেলেটার? ছোটটার যে মাত্র 8-9 বছর বয়স গো বাবু। আর বড়টা? বড়টা কি এখনো তোর শালার কাছে ছুতরের কাজ শিখছে? আসে তো মাঝে মধ্যে। তা আসে। রোজগার কেমন করে? এখনো তো মামা যোগানদার, অ্যাপেন্ডিসই করতেছে, নিজে একা একা কাজ করতে শুরু করেনি গো। কবে পারবে তা তো জানি না, তবে মামার বাড়িতেই থাকে, দুবেলা খেতেও পায় পেটটা ভরে, এইটাই শান্তি। সন্তোষ, পেটের ব্যথা নিয়ে সাইকেলটা টেনে নিয়ে যেতে তোর যদি খুব কষ্ট হয় আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। না গো না, চলো বাবু, একটু পরেই বিশ্বভারতীর গেটের বাইরে গিয়ে সাইকেলে চড়ে বসবো। আজ আমার ওখানে যাবি না? না, বাবিদা যে বলল আজকে আমার ভাতের চাল দেয়নি, আপনি নাকি বলেননি কাল থেকে নেবে বলেছে। আমি চুপ করে রইলাম। কথাটায় যাদের মন ছোট হয় তারা সবাই ছোট লোক, সে গরিবই হোক আর বড় লোক। নইলে মালিকের পয়সাতে খাওয়াবে একটি গরিব মানুষকে, তাও একবেলা, তাতেও এত কার্পণ্য। মনটা খারাপ হয়ে গেল। বিশ্বভারতীর কম্পাউন্ড থেকে বেরোতে সন্তোষকে বললাম, গাছটার দিকে আর একবার তাকিয়ে দেখ, এই গাছ না চিনলে তোকে শান্তিনিকেতনে থাকতে দেবে না সন্তোষ। কে? কে আবার? বিশ্বভারতীর কর্তৃপক্ষ। ফু, ছাড়ুন তো ওনাদের কথা। এত বছর ধরে নদীর প্রায় ওপরেই মাটির ঘর বানিয়ে আছি, প্রতি বছরই ঘর পড়ে যাওয়ার অবস্থা হয়। তাছাড়া এবারে যা বৃষ্টি, এতদিন পরে ওরা জরিপ করে বার করলেন গো, ওই জমি মানে খোয়াইও ওদেরই সম্পত্তি, আমাদের তাড়িয়ে দেবেন বলেছেন। সন্তোষ, ওই গাছটার নাম ছাতিম। ওই গাছের নিচে রবি ঠাকুরের দাদু পালকি থামিয়েছিলেন এক গরমের দুপুরে। সেই গাছের জন্যে শান্তিনিকেতনের জন্ম, বুঝলি? বুঝলাম না, তবে জানতে পেলাম। গাছ চিনতে হয় গাছের পাতা দেখে, আর মানুষ চিনতে হয় কি দিয়ে? মানুষ কি করে চিনতে হয়? মানুষ চেনার ওরকম কোনো সোজা উপায় আছে? আমি হেসে বললাম, না, তবে মানুষের রকম মাত্র 2। কি রকম? ভালো মানুষ আর খারাপ মানুষ। বাহ, এই কথাটি কিন্তু বেশ বলেছেন বাবু। বাইরে বেরিয়ে আমি বললাম, কাল ভোরে আসবি তো সন্তোষ? আসবো বই কি বাবু, বাপিদা তো আগেই দরজা খুলে রাখে, আপনার পা টেপা শুরু করে দেব। বাপিদা চা দেবে আপনাকে পরে, আপনার চা খাওয়ার পর আমরাও চা খাবো। কাল চায়ের সঙ্গে কি খাবি? ওই ওই মানে কি? ওই মানে মুড়ি, বাপিদা তো চায়ের সঙ্গে ওই দেয়। না না, কাল জিলিপি আর সিঙ্গাড়া খাস। কেন? কালকে আমার জন্মদিন রে। ও মা, তাই? তাহলে আপনার জন্য তাল নিয়ে আসবো 2টি। বাপিদাকে বলবো তালের বড়া ভেজে দেবে। তুইও খাবি তো? খাবো বই কি, আপনি তো উপলক্ষ, এখানে খাইদ্য খাদকের বড়ই অভাব। একটা উপলক্ষ হলেই ভালো মন্দ কিছু খাওয়া যায়। কাল তো আবার মাসে 14 তারিখ, তাহলে আপনার জন্মদিন 14ই আষাঢ়? হ্যাঁ, তাই তো জানি, ইংরেজিতে 29শে জুন। বড় বড় বাবুদের জন্মদিনে যে অনেক মানুষ আসে, খাওয়া দাওয়া, ফুলমালার পাহাড় জমে যায়। তা আপনার জন্মদিনে ওইসব কিছু হবেনি? না রে, আমার জন্মদিনে বাপি, তার বউ আলো, বাচ্চা মেয়েটা, আর তুই খাবি আমার সঙ্গে।
কি খাবি তাই বল। সকালে তো বললেন জিলিপি সিঙ্গাড়া খাবো, আবার কি খাবো? মাংস খাবি? মাংস? কত বছর হয়ে গেছে চোখেই দেখিনি। 3 বছর আগে আমার বড় শালার বড় মেয়ের বিয়েতে খাইয়েছিল। আহা, স্বাদ এখনো লেগে আছে মুখে। ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ঝাল ঝাল করে রেঁধেছিল মিনু বৌদি। আজ সে চালের ভাত আমি একাই খেয়েছিলাম। কাল তোর জন্য কতখানি চাল নেবে তা বাপিকে বলে দিস আগে থেকে। বাপি রান্নাটা খুব ভালো করে। তা বাবু, এখন মাংসের কেজি কত করে? ঠিক জানি না, কলকাতাতে তো আমি বাজারে যাই না, এখানে এলেই বরং যাই মাঝে মাঝে। শ্যামবাটির বাজার থেকে ছোট মাছ কিনি কখনো সখনো, মাছের মুড়ো মুড়িঘণ্ট খাবার জন্যে, ওল কচু, কচুর শাক, এই সব যে কলকাতাতে খেতে পাই না রে। আমরা তো মাত্র এই কজন লোক খাবো, কত মাংস আনবি সন্তোষ? যত বলবেন। কোত্থেকে আনবো? উৎপলের দোকান থেকে? তারপরই বলল, আমি আনবো কেন, বাপিদা আনবে না? না রে, তুই আনবি। তারপর বললাম, বাপি খুবই কাজের ছেলে, কিন্তু হলে কি হয়? কি হয়? চোর। এই দেশের অফিসার কেরানি যারাই কাজের লোক তারা অধিকাংশই চোর। চোর? হ্যাঁ রে, মন্ত্রী শান্ত্রীরাও চোর। কেউ কোটি কোটি টাকা চুরি করে মন্ত্রীদের মতো, আর কেউ বাপের মতো 10 কোটি টাকা। গুণী অথচ চোর নয় এমন মানুষ খুবই কম খুঁজে পাবি এখানে। চোরেদের রাজত্ব না থাকলে এদের সোনার দেশ হয়ে যেতে পারত রে সন্তোষ। আমি তাহলে যাই বাবু, বউটা বসে থাকবে না খেয়ে। ছোট ছেলেটার আবার মির্গি রোগ, বাড়ি থেকে বাইরে গেলেই ভয় করে। পথে ঘাটে কখন যে তাকে মির্গিতে পায়, চিন্তা হয় বড়। তাহলে আমি এগোলাম। হ্যাঁ বাবু, তাহলে আমিও এগোলাম। হেঁটেই যাবেন? একটা রিক্সা নিয়ে নেন না কেন? কলকাতাতে গাড়ি চড়ে চড়েই তো শরীরটা সর্বনাশ হয়েছে রে, এখানে এলেই যা হাঁটাহাঁটি হয়। যা, তুই এগো, আমিও যাই। সন্তোষটা বড়ই গরিব। আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে শহরের মানুষেরা গরিবের কিছুই জানি না। গরিবই হটাও কথাটা রাজা রানীর বৈভবে দিন কাটানো এদেশীয় অনেক নেতার মুখে ভোট বাগাবার মন্ত্র হিসেবে উচ্চারিত হতে শুনি। মোটর কেড নিয়ে তাদের ভেপু বাজানো যাতায়াত শুনতে পাই। ভণ্ডামির পরম পরাকাষ্ঠা দেখি চতুর্দিকে। কিন্তু এদেশের গরিবদের কথা নির্বাচনের আগে ছাড়া কোনো নেতাই বিশেষ ভাবেন না। জ্ঞানী গুণীরা তাদের খেতাব, পুরস্কার ইত্যাদি বাগাবার জন্য নিরন্তর হরকত করে যান, চোখের সামনে দেখতে পাই। সব নেতারাই বলেন যে আইন আইনের পথে চলবে, কিন্তু আইন যে কোন পথে চলেছে তা আমরা প্রতিদিনই নানা মিডিয়াতে চোখ রাখলেই দেখতে পাই। ওরা বোধহয় বন্দে মাতরমের প্রণেতা বঙ্কিমচন্দ্রের সেই উক্তির কথাটা জানেন না, অনেকেই পড়েনও নি। আজকালকার নেতা নেত্রীদের সঙ্গে পড়াশোনার বিশেষ সম্পর্ক নেই, অতি সামান্য জনই যা পড়া করেছেন অথবা করেন। ডিগ্রি আর শিক্ষা এক কথা তো নয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমবাবু লিখেছিলেন, আইন সে তো তামাশা মাত্র, বড় লোকেরাই পয়সা খরচ করে সে তামাশা দেখতে পারে। বঙ্কিমবাবুর সময়ে এই বাক্যটি যতখানি সত্যি ছিল, আজকের দিনে তার চেয়েও বেশি সত্যি। তবু সেই সময় ডাক্তার বা অধ্যাপকেরা একটু অন্যরকম ছিলেন। আজকে যে দিকে দু চোখ যায় সব দিকেই তো একই ছবি। দেশ ও কাল নিয়ে যত কম ভাবা যায় ততই ভালো বোধ হয়। রাতে বাপি কলাইয়ের ডাল, ঝিঙে পোস্ত আর নারকেলের বড়া রেঁধেছিল।
রাতে কলকাতাতে সাধারণত একটা স্যুপ আর দুটি টোস্ট খাই। এই রকম খাওয়াতে অভ্যস্ত নই। খাওয়ার পরিমাণটাও বেশি হয়ে গেছে, তাই ঘুম আসছিল না। বাগানের দিকে চেয়ে জানলার সামনে বসে আছি। অমরকণ্টকের পথের আচান কমারের জঙ্গল থেকে লিবাসের চারা এনে লাগিয়েছিলাম বাগানের দেওয়াল ঘেঁষে। কয়েক বছরের মধ্যেই গাছগুলো বেড়ে যেন একটা ঝড়ের আকার ধারণ করেছে। বাতাবি লেবু ও গন্ধরাজের লেবুর ফুলের গন্ধ ভাসছে হাওয়াতে। ব্যাঙ ডাকছে অবিরাম। রাতে আরো বৃষ্টি হবে। বসন্তী গাছের ডালে ডালে জোনাকির ঝাঁক। ভারী সুন্দর এক আবহ, যা শুধু আমার দেশেই সম্ভব। মোহাবিষ্ট হয়ে বসে আছি। যতই বয়স বাড়ছে ততই গাছ পাতা পাকপাখালির প্রতি ভালোবাসাটা গভীরতর হচ্ছে। এলোমেলো হাওয়াতে বৃষ্টির গন্ধ আকুল করছে। এমন সময় হঠাৎই সন্তোষের বাড়ির কথা মনে হলো। আরো বৃষ্টি হলে ওর মাটির বাড়ি ধসে যেতে পারে। ভাবনাটা মনে আসতেই আবেশ ছিঁড়ে গেল। গত বছর ওর বাড়ি মেরামতের জন্য কিছু টাকা দিয়েছিলাম। এই বর্ষাতে এবং শীতেও চাটাইয়ের উপরে শোয় বউকে নিয়ে। তাই সোনাঝুরি কাঠের একটা খাট ওকে বানিয়ে দিয়েছিলাম। সোনাঝুরির ফুলের শোভা দেখি আমরা, কিন্তু সোনাঝুরি কাঠও যে খুব কাজের জানা ছিল না। সন্তোষের পেটের ব্যথার চিকিৎসার জন্যে যতটুকু পারি করেছিলাম, কিন্তু তাতে তার ব্যামো নিরসন হয়নি। যতটুকু করেছিলাম তার জন্য কোনো শ্লাঘা নেই আমার, বরং লজ্জা আছে আরো কিছু করতে পারিনি বলে। সব সময়ই লজ্জিত থাকি। সন্তোষের দায় আমার একার নয় যে, তা আমি জানি। তবুও আমি যতটুকু পারি ততটুকু করি, আরো করতে চাই। এক সময় ভোর হলো। আজ আমার জন্মদিন। মোবাইলে আমার মেয়ে ফোন করে আমাকে বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস বাবা। স্ত্রী চলে গেছেন প্রায় 2 বছর। তিনি আর কোনোদিনই জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না। একদিন বাড়িতে ডিমের ঝোল রান্না করেছিল বাপি। সন্তোষ সকালে একটু বাগানের কাজ করে খেয়ে চলে যায়। সেদিন সুবর্ণরেখাতে গিয়েছিলাম। বাড়ি ফিরছি, পথে সন্তোষের সঙ্গে দেখা। সাইকেলের হ্যান্ডেলে পলিথিনের প্যাকেটে একটা রান্না করা ডিম আর একটু ডিমের ঝোল নিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে শুনলাম যে ওর ছোট ছেলে ডিম খেতে খুব ভালোবাসে, তাই সন্তোষ নিজের ভাগের ডিমটি না খেয়ে ওটা বাড়িতে নিয়ে যাচ্ছে ছোট ছেলের জন্যে। গরিব বাবা ছেলেকে ডিম কিনে দিতে না পারার দুঃখটা ভোলার জন্য নিজের ভাগের ডিমটি নিয়ে গিয়ে তাকে খাওয়াবে। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, অথচ আজ সন্তোষ এলো না। কি ব্যাপার? ও তো জানে আজ আমার জন্মদিন। সকালে সিঙ্গাড়া জিলিপি খাবে, তারপরে দুপুরে মাংস ভাত। কোনোদিন এত দেরি করে না তো। আজ কি হলো তার? বাপি চা করছিল, বিস্কিট দিয়েই চা খেলাম। সন্তোষ না আসতে সিঙ্গাড়া জিলিপি আর আনালাম না। বাপি পরোটার ঝাল ঝাল আলুর চচ্চড়ি করে দিল আমার জন্যে। বেলা 10টা নাগাদ সন্তোষ এলো, একেবারে পাথর। বললাম, কি রে, কেমন আক্কেল তোর? কচুর শাক তুলতে দেরি হয়ে গেল বাবু। তারপর বলল, ছেলেটা বাড়ির লাগোয়া ডোবাতে ছিপ দিয়ে আপনার জন্মদিনের জন্য পুঁটি মাছ ধরছিল। আমি গেছি কচুর শাক তুলতে, বউ গেছে গাঙ্গুলি বাড়িতে কাজে। আর ছেলেটা মির্গির অ্যাটাকে জলের মধ্যে পড়ে গেছিল। আমি যখন শাক নিয়ে ফিরলাম, দেখি ডোবার তলায় পড়ে আছে, জল খেয়ে পেট ঢোল। তারপরই একটা আর্ত চিৎকারের সঙ্গে বলল,
আপনাকে পুঁটি মাছ খাওয়াতে পারলাম না গো বাবু, আপনাকে পুঁটি মাছ খাওয়াতে পারলাম না।